হ্যালো। তো আজকের ভিডিওতে আমরা লগ ভেরিয়েবল দেখব। প্রথমে ডিফাইন ক্রিটিক্যাল রিজিয়ন। তো a critical region is a part of a program where shared resources such as shared memory or shared variables are accessed or modified. Only one process should be allowed to execute this part at a time. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলতেছে? only one process should be allowed to execute this part at a time. মানে কি ক্রিটিক্যাল রিজিয়নে একটা মোমেন্টে একটাই প্রসেস থাকতে পারে। এখন এটা কেন আমি পরে বোঝাচ্ছি। ডিফাইন দ্য রেস কন্ডিশন। এ রেস কন্ডিশন ইজ এ সিচুয়েশন হোয়ার টু অর মোর প্রসেসেস অ্যাক্সেসড অর মডিফাইড শেয়ার ডাটা at the same time and the final result depends on the order which the process execute. এখন রেস কন্ডিশন তাহলে কি হচ্ছে? রেস কন্ডিশনে টু অর মোর প্রসেস একটা কাজ করার জন্যই কি করে? ওরা রেস করে। আর এটা ফাইনাল রেজাল্টটা কি হয়? ফাইনাল রেজাল্টে কিন্তু সবসময় যে এইটাই রেজাল্ট আসবে এটা প্রেডিক্ট করা যায় না। কারণ ২ টা প্রসেস যেহেতু রেস করতেছে, যেকোনো একজন আগে এক্সিকিউট হবে আর একজন পরে এক্সিকিউট হবে। তো এই ২ টার ডেফিনিশনটা মুখস্থ রাখতে হবে। এখন হোয়াট ইস দ্য প্রবলেম অফ রেস কন্ডিশন এবং হোয়াট ইস দ্য প্রবলেম অফ ক্রিটিক্যাল রিজিয়ন? এটা রিডিং পড়ে নিবা। মানে বোঝার কিছু নাই, বেকার ভিডিও লেন্থি হবে। এখন দেখো একটা কোশ্চেন, এরকম একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। দেখো আমাদের কাছে একটা P1 প্রসেস দেওয়া আছে, একটা P2 প্রসেস দেওয়া আছে। P1 করতেছে কি? x কে রিড করতেছে, তারপরে x ইকুয়াল x প্লাস 10 করতেছে। P2 করতেছে কি? এও x কে রিড করতেছে আর x কেও x প্লাস 10 করতেছে। তো দুইজনের কাজ কিন্তু সেম। এখানে বলছে এই যে হোয়াট হ্যাপেন হেয়ার। তো আমরা এটা মানে এখানে ব্যাখ্যা করতে হবে যে এখানে কি হচ্ছে। প্রথমে দেখো P1 কি করতেছে? P1 x এর মানকে রিড করতেছে, ঠিক আছে। ধরো x এর মান, এই যে প্রথম মেমরি ব্লকটা ধরো x এর মান 10 দেওয়া আছে। তো P1 এর ক্ষেত্রে প্রথমে x এর মান 10 দেওয়া আছে। ও কি করলো? x এর সাথে আরো 10 যোগ করলো, মানে 10 প্লাস 10। x এখন কত হয়ে গেল? 20। এটা P1 এই কাজটা করলো। এখন দেখো এট এ টাইম P2 কি করলো? ও তো x কে রিড করলো। x কত আছে? x আছে 10। আর x এর মানটা এখন কি হলো? 10 প্লাস 10 ইকুয়াল 20। দেখো এও এই কাজটা করলো, P2 প্রসেসও এই কাজটা করলো। তো দুইজন প্রসেসই সেম কাজ করতেছে। কিন্তু চিন্তা করতে হতো এটা কি হওয়ার কথা ছিল? P2 যদি 20 করলো, P1 যখন 20 করলো, P2 এর উচিত ছিল যে এটাকে আরো 10 যোগ করে 30 করে দেওয়া। কারণ এ তো যে অলরেডি P1 যে কাজ করছে, P2 তো সেই কাজ আবার করার দরকার ছিল না। তো এটাই হচ্ছে প্রবলেম। এই যে হোয়াট হ্যাপেন হিয়ার, তো এটাই আমাদের এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখো P1 reach x, P2 reach P2 also reach x. তো P1 execute, তারপরে x become 20, P2 execute, x become 20 again. আর এক্সপেক্টেড রেজাল্ট কি? 30 হওয়া উচিত ছিল। অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 20। কেন? বিকজ this happened because both processes read the old value of x, either finished updating it. This is a race condition caused by simultaneously access to the shared data without synchronization. তো এখানে এমন কোনো সিস্টেম বা এমন কোনো সলিউশন নাই যে P1 যখন কাজ করবে P2 বসে থাকবে। P1 এবং P2 একই সাথে সেম কাজ করতেছে একই ভেরিয়েবলের জন্য। এটা হচ্ছে এই এটার অ্যান্সার, যে এখানে কি হচ্ছে। তা হোয়াট ক্যান বি দ্য সলিউশন? তাই যে এখানে যেভাবে সলিউশনটা লেখা আছে, এখানে লেখা আছে যে ম্যানুয়াল এক্সিকিউশন। এখানে যে সলিউশনটা লেখা আমি বলি। তো এখানে বলা হয়েছে যে আমরা যখন ধর P1 প্রসেস কাজ করবে, P1 যখন x কে রিড করবে, P1 যখনই x কে রিড করবে, P1 কি করবে? এই যে এই x কে লক করে দিবে। P1 x কে লক করে দিল। এখন P2 যখন x কে রিড করতে চাবে, ও দেখবে যে P1 x কে লক করে রাখছে। তো P2 রিড করতে পারবে না। P1 এখন x কে লক করে রাখছে, ও x এর মান 20 করলো। 20 করা শেষ, ও এখন আবার আনলক করে দিল। এখন P2 দেখলো কি x আনলক। ও কি করলো? এখন x এ আসবে আবার। ও দেখলো x এর মান এখন 20 হয়ে আছে এই কাজের পরে। ও কি করবে? আরো 10 বাড়ায় 30 করে দিবে। তো হোয়াট ক্যান বি দ্য সলিউশন? ইট ক্যান বি দ্য সলিউশন। তো এখানে লেখা আছে দেখো, টু স্টপ রেস কন্ডিশন উই মাস্ট, দেখো টু স্টপ রেস কন্ডিশন উই মাস্ট প্রিভেন্ট বোথ প্রসেস ফ্রম আপডেটিং দ্য শেয়ার্ড ভেরিয়েবল x অ্যাট দ্য সেম টাইম।
This can be done by using lock or manual execution. We will use manual execution here. Manual execution ensures that only one process can be shared variable at a time. Manual execution ensures that only one process can access a shared variable at a time. When process 1 starts using the shared variable x, it locks. যেটা এখনই বললাম। While x is locked, P2 is not allowed to access or modify x. বললাম যে যখন x P1 কি করবে, x কে ইউজ করবে, তখনও লক করে দিবে, তো P2 ওটা ইউজ করতে পাবে না। আফটার P1 ফিনিশেস ইটস অপারেশন, ইট আনলকস x. যখন P1 এর প্রসেসের কাজ শেষ হবে, ও আনলক করবে এবং নাও P2 ক্যান সেফলি অ্যাক্সেস অ্যান্ড আপডেট x. As a result, both processes do not update x simultaneously and the final result remain correct. তো এটাই হচ্ছে অ্যান্সার। পরীক্ষায় যদি এমন কোনো কোশ্চেন দেয়, শুধু সিনারিওটা চেঞ্জ করে দিবে। এখন এই যে এরকম যে কোনো কোশ্চেন দিতে পারে, কিন্তু কনসেপ্টটা বুঝলে যে কোনো সময় অ্যান্সার করা যাবে। তারপরে যেটা রিডিং পড়ে নিবা, হোয়াই রেস কন্ডিশন হ্যাপেন্স অ্যাট ইনস্ট্রাকশন লেভেল, বোঝানোর কিছু নাই। তারপরে যে এখানে বিজি ওয়েটিং, স্লিপ অ্যান্ড ওয়েক, সিমাফোর তো আগের লেকচারে পড়ছি, এটা একটু রিডিং পড়ে নিবা। তারপরে যে রাইট 4 রিকোয়ারমেন্টস টু সলভ ক্রিটিক্যাল রিজিয়ন, এই 4 রিকোয়ারমেন্টসটা একটু মুখস্থ করে রাখবা, মানে এটা কয়েকবার রিডিং পড়লে তো লিখতে পারবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে এটাও রিডিং। তো এখানে আমরা লগ ভেরিয়েবলে আর একটা সিমুলেশন দেখব। একটু আগে যেমন একটা সিমুলেশন দেখলাম, তো এইরকমই সিমুলেশন আমার মিডে এবং কুইজে আসছিল। তো এই সিমুলেশনটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন তো চেঞ্জ করে দিবে। যদি কেউ সিমুলেশনটা না বোঝে তাহলে অ্যান্সার করতে প্রবলেম হবে। তো চলো সিমুলেশনটা বোঝার চেষ্টা করি। দেখো এখন ডেডলক কি? ইফ এ প্রসেস এন্টার্স দ্য ক্রিটিক্যাল রিজিয়ন অ্যান্ড গেটস স্ট্যাক, দেন দ্য সিস্টেম মে ফেস ডেডলক। এটা হচ্ছে ডেডলকের সংজ্ঞা, মুখস্থ। এখন এই যে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা সলভ করি তাহলে ডেডলকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই কোশ্চেনটায় আমাদের বলা ছিল কি, ইনিশিয়ালি লকের মান 0, ঠিক আছে। এখন আমার কাছে প্রসেস আছে P1 P2, তো প্রসেস যতগুলোই প্রসেস থাকবে ওরা তো সবাই একসাথে কাজ শুরু করবে। এখন দেখো প্রথমে প্রসেস 1 এর ভিতরে আসলাম, ও চেক করলো কি, হোয়াইল লক নট ইকুয়াল 0। দেখো লক তো 0, হোয়াইল লক নট ইকুয়াল 0 মানে লক 0 হওয়া যাবে না, কিন্তু লক তো 0 মানে এই কন্ডিশনটা কিন্তু ফেল করতেছে, বুঝছো। এখন দেখো তারপরে পরের লাইনে আসলো, 3 নম্বর লাইনে কি করলো, লকের মানও 1 করে দিল। লকের মান 1 করে দিল, 1 করা, লকের মান যখন 1 করলো তখন ও কি করলো, ক্রিটিক্যাল রিজিয়নে এন্টার করলো, তারপরে অ্যাক্সেস শেয়ার্ড ভেরিয়েবলে গেল। এখন দেখো ও যখন P1 পর্যন্ত এই কাজগুলো করতেছে, P2 তো বসে থাকবে না, ও চেক করতেছে যে লকের মান কত, কারণ ও ক্রিটিক্যাল রিজনে যাইতে চাচ্ছে, ও ওর কাজটা এক্সিকিউট করতে যাচ্ছে। তো P2 প্রসেস কি করলো, ও চেক করলো যে লকের মান কত। দেখো এখন প্রসেস 2 কি করবে, ও লকের মানটা চেক করবে। এখন দেখো এখানে লকের মান এখন কত আছে, 1 আছে। এই লাইনটা এক্সিকিউট তো হইল না, ও কিন্তু লকের মান 1 করে দিছে, এখন লকের মান 1। P2 দেখলো লকের মান 1, এই কন্ডিশনটা এখন চেক করো, হোয়াইল লক নট ইকুয়াল 0, লকের মান 0 হওয়া যাবে না, কিন্তু লকের মান তো 1 আছে, এই কন্ডিশনটা কিন্তু ট্রু হচ্ছে। ভালো করে দেখো, বলছে লকের মান 0 হওয়া যাবে না, 0 তো না, লকের মান এখন 1 আছে। তো P2 কি লকের মান এখন আবার 1 করে দিবে, দিয়ে ক্রিটিক্যাল রিজিয়নে যাবে? না। কেন না দেখাই। আমি এখানে বলছিলাম, এই দেখো, অনলি ওয়ান প্রসেস শুড বি অ্যালো টু এক্সিকিউট দিস পার্ট অ্যাট এ টাইম। ক্রিটিক্যাল রিজনে কি, অনলি একটা প্রসেস অ্যাট এ টাইম এক্সিকিউট হইতে পারে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল রিজনের একটা কন্ডিশন। তো দেখো ক্রিটিক্যাল রিজনতে এ অলরেডি ঢুকে আছে, এ কি ঢুকতে পারবে, P2 ঢুকতে পারবে না, P2 ঢুকতে পারবে না, P2 চেক করতে থাকবে, ওয়েট করতে থাকবে। এখানে ও কিন্তু কোনো কাজ করতেছে না, কিন্তু ও চেক করতে থাকবে যে ক্রিটিক্যাল রিজনে কেউ আছে কিনা, কেউ না থাকলে ও ঢুকে যাবে। এখন দেখো আবার P1 এ আসো, P1 কি করলো, ক্রিটিক্যাল রিজনে এন্টার অলরেডি করছে, ওর কাজ করতেছে, কাজ করার পর ও যখন এক্সিকিউট হবে, ও যখন এক্সিকিউট শেষ হবে, ও এখন এক্সিট হয়ে যাবে, এক্সিট হওয়ার সময় ও কি করবে, লকের মান 0 করে দিবে, 0 করে দিল। এখন P2 কি করবে, P2 চেক করবে, P2 তো চেক অলরেডি করতেছে। এখন
লকের মান 0, P2 চেক করলো while লক নট ইকুয়াল 0, লক 0 হওয়া যাবে না, কিন্তু লক 0, এই কন্ডিশন এখন আবার ফলস। তো P2 কি করবে, লকের মান 1 করে দিবে, 1 করে দিয়ে ক্রিটিক্যাল রিজিয়নে যাবে, যে আবার যখন ও এক্সিট হবে, এক্সিট হওয়ার সময় ও লকের মান 0 করে দিয়ে যাবে। এখানে যদি তখন প্রসেস 3 থাকে তখন ও এক্সিকিউট হবে। তো লক ভেরিয়েবলের মধ্যে মাধ্যমে কি হচ্ছে আমাদের, দেখো অ্যাট এ টাইম একটা প্রসেসই ক্রিটিক্যাল রিজিয়নে যাইতে পারছে লকের কারণে, না হলে তো দুইজনই একসাথে যাইতো। তো এটাই হচ্ছে আমাদের লকের বেসিক আইডিয়া। যে কোনো কোড এভাবে দিয়ে দিবে, দিয়ে বলবে যে লকটা ব্যাখ্যা করো অথবা ডেডলক ব্যাখ্যা করো। তো আমরা এইভাবে ব্যাখ্যা করব যে এইভাবে যদি বলে ডেডলক সলভ করতে, তো এইভাবে আমরা মানে ব্যাখ্যাটা লিখব যে অ্যাট এ টাইম একটা প্রসেসই রান হচ্ছে, এখানে লকের মাধ্যমে অ্যাট এ টাইম একটা প্রসেসই ক্রিটিক্যাল রিজনে যাইতে পারছে। তো এই যে এখানে দেখো ব্যাখ্যাটা লেখা আছে, ইনিশিয়ালি লক ইকুয়াল 0, সো দ্য ক্রিটিক্যাল রিজন ইজ ফ্রি, সাপোজ P1 রানস ফার্স্ট, while লক নট ইকুয়াল 0, দেখো লক নট ইকুয়াল 0 ফলস, P1 sets lock 1, P1 enters the critical region, ক্রিটিক্যাল রিজনে গেল। অ্যাট এ টাইম তো P2 রান হচ্ছে, P2 রানস each checks while lock not equal 0, since lock is equal 1, কন্ডিশনটা তো ট্রু, P2 keeps waiting in the loop, ও বারবার চেক করছে যে ক্রিটিক্যাল রিজন যাইতে পারবে কিনা। দ্য ওয়েটিং ইজ কল্ড বিজি ওয়েটিং, P2 রানিং বাট ডুইং নো ইউজফুল ওয়ার্ক। When P1 finishes, P1 sets lock value 0 and P1 exit the critical region. Now, P2 set lock value 0. যখন P1 এক্সিকিউট হলো, P2 দেখলো লকের মান 0, P2 কি করলো, লকের মানকে 1 করলো এবং ক্রিটিক্যাল রিজনে এন্টার হলো। তো এইভাবেই লকের মাধ্যমে প্রসেস 1 কাজ করবে, তারপরে প্রসেস 2 কাজ করবে, তারপরে প্রসেস 3 কাজ করবে, একসাথে সবাই কাজ করবে না, কারণ ক্রিটিক্যাল রিজিয়নে অ্যাট এ টাইম একজনই কাজ করতে পারে। এটাই হচ্ছে আইডিয়া। তারপরে এই যে প্রবলেমস অফ লক ভেরিয়েবল, এটা আপনি পড়ে নিবা, যদি খুব জটিল থিওরিটিক্যাল কোশ্চেন দিতে চায় তখন এইভাবে দিবে। তো এটাই ছিল লক ভেরিয়েবলের আইডিয়া। তো যারা লক ভেরিয়েবলের ভিডিওটা দেখলা, তারা আগে সিমাফোরের ভিডিওটাও দেখবা। সিমাফোর এবং লক ভেরিয়েবল দুইটা ভিডিও পাশাপাশি দেখলে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।